সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত বিশ্লেষণ টিভিতে। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স, ইন্ডিয়া। এই ইন্ডিয়া যে অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্স নিয়ে আজকে কিছু কথা বলতে চাই। এই অ্যালায়েন্সকে আসলে ভারতীয় জনতা পার্টি বলে থাকে ইন্ডি অ্যালায়েন্স। এই অ্যালায়েন্সটা মূলত ৩৭টা দল, যেটি স্টেট পার্টি আছে, ন্যাশনাল পার্টি আছে বা রিজিওনাল পার্টি আছে, এই পার্টি এবং কিছু জোটের সমন্বয়ে আসলে তৈরি করা হয়েছে এই ইন্ডি অ্যালায়েন্স। এই ইন্ডি অ্যালায়েন্সকে ভারতীয় জনতা পার্টি আসলে বলে থাকে যে এই ইন্ডিয়া আসলে নেওয়া হয়েছে একটা কলোনিয়াল মাইন্ডসেট থেকে, এবং তারা এটাকে একটা ন্যারেটিভ তৈরি করে যে ইন্ডিয়া অ্যালায়েন্স হচ্ছে একটা কলোনিয়াল মেন্টালিটি সম্পন্ন একটা দল, আর বিজেপি হচ্ছে ভারতীয় মেন্টালিটি বা ভারতীয় মন মানসিকতা সম্পন্ন একটা দল। সো এই দুইটার একটা ন্যারেটিভ গত নির্বাচনে আমরা দেখেছি। তো আসলে আমরা যদি এই ইন্ডিয়া অ্যালায়েন্সকে আমরা যদি একটু বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে এই ইন্ডিয়া অ্যালায়েন্সে আসলে কোনো তেমন কোনো আসলে আইডিওলজি নাই। তারা আসলে বিজেপির বিপক্ষে লড়ার জন্য বেশ কিছু দল, এবং যারা আসলে মধ্যপন্থী আছে, যারা বামপন্থী আছে এবং যারা অতি ডানপন্থী আছে, এদের সমন্বয়ে আসলে একটা দল তৈরি হয়েছে। এবং ইন্টারেস্টিংলি আসলে ডানপন্থী দল, এর মধ্যে হিন্দু দলও আছে, মুসলিম দলও আছে। তো আসলে একটা পারসেপশন আছে যে সাধারণত কংগ্রেস বা বামপন্থীদের বা মুসলিম ডানপন্থী দলগুলোতে মুসলিমরা ঢেলে ভোট দিয়ে থাকে। তো সেই প্রেক্ষাপটে আসলে ইন্ডিয়া অ্যালায়েন্সের যদি মেইন দলগুলা আসলে চিন্তা করা যায়, তাহলে দেখা যাবে যে একটা মধ্যপন্থী দল কংগ্রেস, এবং সেখানে বামপন্থী কিছু দল আছে, সিপিএম আছে, সিপিআই আছে, সিপিএম লিবারেশন আছে, আরও সমাজবাদী পার্টি থেকে শুরু করে আরও অনেক দল রয়েছে যারা বামপন্থা বা রাইট লেফট উইংয়ের মতো। এরপরে আপনি যদি দেখেন রাইট উইংয়েরও অনেক দল আছে, যেমন আছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ কেরালা। এরা কিন্তু ডানপন্থী দল, মুসলিম সাইডের ডানপন্থী দল। আবার মহারাষ্ট্রে আপনি দেখেন যে শিবসেনা কিন্তু হিন্দু সাইডের ডানপন্থী দল। অর্থাৎ একটা অ্যালায়েন্সের মধ্যেই দুটো ডানপন্থী দল একজোট হয়েছে। তো এটা বেশি ইন্টারেস্টিং। যারা মনে করেন যে আসলে ইন্ডিয়া অ্যালায়েন্সকে মুসলিমরা ভোট দিবে, এবং হয়তো তারা দিয়েওছে, তো সেক্ষেত্রে তারা কিন্তু আসলে শিবসেনাকে জিতিয়েছে। তো শিবসেনা হচ্ছে একটা মানে অতি হিন্দু ডানপন্থী দল। এদেরকে জিতিয়ে আসলে মুসলিমদের কতটা লাভ হবে সে বিষয়ে আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। তো এই রকম প্রেক্ষাপটে আসলে একটা 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 পাঁচ মিশালি একটা ককটেল টাইপের একটা জোট হয়েছে। যে জোটের আসলে বেসিক্যালি তেমন কোনো আইডিওলজি নাই, সেই জোটটাকে আসলে কিভাবে টিকে থাকতে পারে। তো আমি আসলে এই জোটটাকে আসলে ব্যাখ্যা করি অন্যভাবে। এই জোটটা আসলে অনেকটা নিজস্ব ইন্টারেস্টের বা লাভের ইন্টারেস্টের জন্যই আসলে তারা এই জোটটা তৈরি করেছে। অর্থাৎ যে পার্টির যার যার ইন্টারেস্ট আছে, যার যার লাভ আছে, সেই লাভের জায়গা থেকে তারা তৈরি করেছে। যেহেতু লাভের কথাটাই আসলো, সেহেতু আমি মনে করছি এরা একটা কোম্পানি, অর্থাৎ বেশ কিছু কোম্পানি মিলে একটা জোট তৈরি করেছে, একটা অ্যালায়েন্স তৈরি করেছে। এই কোম্পানিগুলো হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই কোম্পানিগুলো ফ্রেঞ্চ ইন্ডিয়া কোম্পানি, এই কোম্পানি ডাস ইন্ডিয়া কোম্পানি, এন্দো চায়না ইউনিয়ন লিমিটেড, কে কোম্পানি, এন্দো ইটালিয়ান জয়েন্ট ভেঞ্চার, এই টাইপের কিছু কোম্পানি মিলে আসলে ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করা হয়েছে। এবং এই কোম্পানিগুলো আসলে যার যার লাভের অংশ শেষে বুঝে নিবে। আসলে এক্ষেত্রে আসলে যে ভারতের জনগণের স্বার্থ দেখে যে কাজ হবে বিষয়টা তা না। এখানে নিজেদের লাভটা হলেই আসলে যথেষ্ট। জনগণ কি পেলো না পেলো এটা আসলে দেখার তেমন কোনো বিষয়ই নেই এখানে। তো কি হলো, নির্বাচনের পরে কয়েকদিন পরেই দেখা গেল যে কে কোম্পানি তারা বিশ্লেষণ করে দেখলো যে নির্বাচনে তাদের আসলে লস হয়েছে, এবং এই লস হওয়ার কারণে তারা কিন্তু ইন্ডিয়ার জোট ভেঙে তারা বেরিয়ে গেল, এবং তারা বলল যে আগামী দিল্লি বিধানসভা নির্বাচনে আমরা একাই লড়ব, আমরা কংগ্রেসের সাথে জোটে আর নেই, ইন্ডিয়ার জোটে আমরা আর নেই। সো দেখেন,
এই এই জোটের ডাইনামিক্সটা দেখেন। এই জোটে পাঞ্জাবে তারা লড়ছে আম আদমি পার্টির সাথে, এবং কেরালায় তারা লড়ছে বামফ্রন্টের সাথে। এই দুটো দলই কিন্তু আবার ইন্ডিয়া অ্যালায়েন্সের সদস্য, অর্থাৎ পাঞ্জাবে এবং কেরলে তারা কিন্তু কুস্তি করছে। আবার দিল্লিতে কিন্তু তারা একজোট হয়ে এখন নির্বাচন করেছে, লোকসভা নির্বাচন। এখন বিধানসভায় আবার তারা কুস্তি শুরু করেছে। পশ্চিমবাংলায় কিন্তু আবার তারা দোস্তি শুরু করে বামফ্রন্ট এবং কংগ্রেস কিন্তু এক সাথে জোট করে নির্বাচন করেছে। তো এই জোটের আসলে ডাইনামিক্স বিবেচনা করতে গেলে আসলে অনেক সময় লাগবে। তো আসলে যেহেতু এটা ইন্টারেস্টের ভিত্তিতে বা লাভের বা প্রফিটের কারণে আসলে জোট তৈরি হয়েছে, তো সেক্ষেত্রে আসলে যেটি হতো, যদি এই ধরনের একটা জোট যদি ক্ষমতায় আসতো তাহলে কি হতো? তাহলে হয়তো দেখা যেত যে কয়েক মাস পর পরই একজন করে প্রধানমন্ত্রী সেখানে নির্বাচিত হচ্ছেন। কিছুদিন আগে যে নতুন মোদি তৃতীয় মেয়াদের সরকার গঠন করলেন, সেখানে ইন্ডিয়া অ্যালায়েন্সের একজন নাকি বলেছিলেন নীতিশ কুমারকে তারা প্রধানমন্ত্রী পদ অফার করেছেন। আপনি চিন্তা করে দেখেন যে নীতিশ কুমারের দল মাত্র 12টা লোকসভার সিট পেয়েছে, তারা যদি প্রধানমন্ত্রী অফার পায় তাহলে পশ্চিমবঙ্গের টিএমসি নেত্রী মমতা ব্যানার্জি কিন্তু 29টা পেয়েছেন, ডিএমকেও তো অনেকগুলো সিট পেয়েছে, 24-25টার মতো পেয়েছে। তো তারা তাহলে পরে কি করবে? আর কংগ্রেসই বা কী করবে যারা 99টা সিট পেয়েছে? তো এইটা আসলে কি হতো, এইটা এই এই অ্যালায়েন্সের মধ্যে এক ধরনের ম্যাসাকার একটা অবস্থা হয়ে যেত, যে যা যেভাবে পাচ্ছে সেটাই নিয়ে লুটপাট করে তারা আসলে গভর্নমেন্টটাকে চালাতো। এখন এ খুশি হয়তো তখন তাকে খুশি করতে হয়। এটা আমরা দেখেছি যে ইউপিএ গভর্নমেন্টের সময় যে নীতি পঙ্গুত্ব যে বিষয়টা, এই নীতি পঙ্গুত্ব ভারতকে জেঁকে ধরতো। এবং ভারতের যে উন্নয়নটা হয়েছে নরেন্দ্র মোদীর গত 2টা মেয়াদে যে ধরনের উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নটা তারা থেমে যেত, এবং নীতি পঙ্গুত্বর কারণে ভারত আরও পিছিয়ে যেত, এবং বহির্বিশ্বে তাদের অবস্থানটা নড়বড়ে হয়ে যেত, এবং ভারতের যারা শত্রুরা আছে তারা কিন্তু আবার উঠে পড়ে লাগতো ভারতকে আঘাত করার জন্য। সো এটা বলা যায় যে নরেন্দ্র মোদী নেতৃত্বে এনডিএর যে সরকার এসেছে সেটা একদিক দিয়ে ভালো। অন্যথায় যদি কংগ্রেসের নেতৃত্বে যদি একক সংখ্যাগরিষ্ঠতায় যদি সরকার হতো সেটাও কিন্তু ভালোই হতো। কিন্তু এই এত মানে জোট নিয়ে, এত সঙ্গী সাথী নিয়ে আসলে সঠিকভাবে সরকার চালানোটা আসলে সম্ভব নয় বলেই আমার মনে হয়। তো এখন প্রশ্ন হতে পারে যে এই জোট করে, এই ইন্ডিয়া অ্যালায়েন্স করে আসলে কার লাভ হলো? আমার ব্যক্তিগত বিশ্লেষণ, আমি মনে করি এই জোটে আসলে কংগ্রেস ছাড়া আর কোনো দলেরই তেমন কোনো লাভ হয়নি। আপনি যদি দেখেন যে আগামী বিধানসভা নির্বাচনে পাঞ্জাব এবং কেরালায় কিন্তু দেখবেন কংগ্রেস ক্ষমতায় চলে আসবে। পাঞ্জাবে কিন্তু রয়েছে আম আদমি পার্টি এবং কেরালাতে বামফ্রন্ট। সো এরা কিন্তু দুই দলই কিন্তু আবার ইন্ডিয়া অ্যালায়েন্সের সদস্য। সো এদের কিন্তু লস হবে। এটা অনেকটা হলফ করেই বলা যায় যে এই দুই স্টেটে কংগ্রেসই সরকার করবে। তো এইটা কিন্তু কংগ্রেসের একটা বড় একটা গেইন বা লাভ হলো। এরপরে আপনি যদি দেখেন যে উত্তরপ্রদেশ, যে উত্তরপ্রদেশে একদম শেষ হতে হতে কিন্তু একদম শেষ মানে বিন্দুতে পৌঁছে গিয়েছিল কংগ্রেস, সেই কংগ্রেস কিন্তু আবার দাঁড়িয়ে গিয়েছে জোট করে, এবং আস্তে 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 তারা কিন্তু একটা শক্তিশালী দল হিসেবে তারা উঠে আসবে, এবং তারা একসময় তারা সমাজবাদী পার্টিকেও রিপ্লেস করতে পারে। এবার মহারাষ্ট্রের দিকে যদি তাকিয়ে দেখেন যে যে মহারাষ্ট্রে কংগ্রেসকে খুঁজে পাওয়াই মুশকিল ছিল। গত 2019 সালের নির্বাচনে তারা মাত্র 1টি সিট পেয়েছিল, এইবার তারা 13টা সিট পেয়েছে। এটা চিন্তা করা যায়, তারা 1 নম্বর দল হয়ে গেছে। যেখানে শিবসেনা বিজেপির সাথে জোট করে, শিবসেনা ছিল হচ্ছে 1 নম্বর দল, বিজেপি ছিল 2 নম্বর দল, সেখানে এখন শিবসেনা 2 নম্বর দল হয়ে গেছে। অর্থাৎ রিজিওনাল পার্টি যারা ছিল সেই পার্টিগুলো আসলে কংগ্রেসের যে তাদের যে প্রভাব, এই প্রভাব বলয়ের ভিতরে আসলে ঢুকে যাচ্ছে, এবং আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে রিজিওনাল পার্টিগুলো। তো এক্ষেত্রে লাভের লাভ যেটা হচ্ছে সেটা কংগ্রেসেরই হচ্ছে, আমার বিশ্লেষণে অন্তত আমি সেটাই মনে করি। এখন প্রশ্ন উঠে পারে যে এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স, এই জোট কি আসলে টিকে থাকবে? কখনোই টিকে থাকবে না। এত মানুষকে সঙ্গে নিয়ে আসলে চলা যায় না, এত মানুষকে আসলে সঙ্গ দেওয়া সম্ভব না, এত মানুষকে, এত পার্টিকে আসলে সন্তুষ্ট রেখে সরকার চালানো সম্ভব না। তা আমার মনে হয় এই যে জোট, এই জোট আসলে আদৌ টিকবে না, এবং আস্তে 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 এই যে ইন্ডিয়া জোট এটা ভাঙতে শুরু করবে, এবং অলরেডি একটা আম আদমি পার্টির
কেজরিওয়ালের নেতৃত্বে যে আম আদমি পার্টি আছে সেটা বেরিয়ে গেছে এবং আরও অনেক পার্টি বেরিয়ে যাবে। এভাবেই আমি মনে করি যে ইন্ডিয়া অ্যালায়েন্স আস্তে আস্তে বিলুপ্তি ঘটবে। আজকে এই পর্যন্ত কি দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।